নাগা সন্ন্যাসীদের আখড়া তো সাধারণ মানুষ থেকেছে, মানে যেটা মানুষ নাগা সন্ন্যাসীদের থেকে একটু দূরে থাকে, কিন্তু এবছরের যে এত ভিড় নাগা সন্ন্যাসীদের যে আখড়াগুলো সেখানেও মানুষ রাত্রের জন্য সেখানে তারাও তাহলে সেই ব্যবহারটা তারা করেছে, পেয়েছে। মানে একটা বিশাল সংখ্যক মানুষ যারা এই স্মার্টফোন ব্যবহারই করে না, তাহলে তারা কি করে সোশ্যাল মিডিয়ায় জেনে গেছে? এটা তো সম্ভব নয়। তাহলে এটা আমাদের বহুদিনের একটা আবেগ ভক্তি, এটা কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী মানুষজন, তাদের কাছে কুম্ভ মেলাটা কিন্তু একটা আবেগের জায়গা। এখানে শুধুমাত্র যে মোবাইলে দেখার দরুনই যে তারা গেছে এরকম ব্যাপারটা নয়। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আবারও আপনাদেরকে স্বাগত। আর আজকে একটা অন্য বিষয়, একটু অন্য আনন্দ বা অনুভূতি বা অভিজ্ঞতা বলতে পারেন। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন যিনি কয়েকদিন আগে মৌনী স্নানে, কুম্ভতে মৌনী স্নানে যিনি অংশগ্রহণ করেছিলেন। সুদূর বনগাঁ থেকে গুগলে যদিও প্রায় 800 কিলোমিটার মতন রাস্তা দেখালেও প্রায় 850 থেকে 900 কিলোমিটারের উপরে রাস্তা বাইকে অতিক্রম করে গেছিলেন কুম্ভ মেলাতে। সেখানে গিয়ে কুম্ভ স্নান এবং কুম্ভর বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আমরা পরিচয় করব তার সাথে আর তার অভিজ্ঞতার কথা শুনব। তিনি রুমা মণ্ডল, একজন বাংলার শিক্ষিকা। নমস্কার। নমস্কার। তুমি করে বলি? হ্যাঁ, অবশ্যই। বা তুই করে বলতেই পারি। হ্যাঁ, আমার পূর্ব পরিচিত, খুব কাছের, খুব ছোটবেলা থেকে ওকে চিনি আমরা। এবং ও যে এইভাবে এতটা সাহসিকতার সঙ্গে এই কাজটা করবে এটা ভাবতেই পারিনি। সঙ্গে রয়েছে ওর হাজব্যান্ড, ও বলবে এক এক করে, যে ওকে সঙ্গ দিয়েছে এবং পুরো রাস্তাটা যে বাইক চালিয়েছেন সে হচ্ছে ওর হাজব্যান্ড। এবং এরা দুজনে কিন্তু এই অসাধ্য সাধন করেছেন। তো আমরা আজকে রোমার কাছে শুনবো, তুই যে কুম্ভতে গেলি, তোর কি একবার যাওয়ার আগে কেন কুম্ভে যাওয়ার কথা মনে হলো? হঠাৎ করে শিক্ষিকা, স্কুল আছে, এই সময় বাচ্চাদের বেশ চাপের, সরস্বতী পুজো চলছে, এইদিকে পরীক্ষা শেষ হচ্ছে, খাতে স্কুলে প্রচুর চাপ, এই সময়টা একটা নতুন ক্লাস শুরু হবে, এ সময় কেন কুম্ভর কথা মনে এলো হঠাৎ? আচ্ছা, একটু প্রথম থেকেই বলি। একদম। সেটা ধরো আমিও তো তুমি করে বলি, দাদা হয়। যেটা হয়েছিল আপনার, তুমি ঠিক আছে বল, অসুবিধা নেই। সেটা মানে আজ থেকে এর আগের যে কুম্ভটা হয়েছিল 2013 সালে, তখন আমি সদ্য চাকরিতে জয়েন করি। এবার তখনই যখন কলিগদের সাথে আলোচনা করতাম বা এই নতুন নতুন বিষয় জানছি, কুম্ভ মেলার নাম ছোটবেলার থেকেই শোনা, কিন্তু যখন মানে আমি স্কুলে জয়েন করার পরে, তারপরে 2013 সালে যে কুম্ভটা হয়েছিল, তখন থেকেই ওই কলিগদের সাথে আলোচনা করে বা কুম্ভ সম্পর্কে আরো বিশদে জেনে, তখন থেকেই একটা সুপ্ত ইচ্ছা ছিল যে সেই সময় সম্ভব হয়নি, কিন্তু পরের কুম্ভটা ঠিক যাব বা অ্যাটেন্ড করব, সেই সুপ্ত ইচ্ছাটা তো ছিলই। এরপরে যখন এই 2025 সালে কুম্ভ মেলাটা মানে জানি যে হবে, তখন থেকেই একটা প্ল্যান করতে থাকি যে যেতে হবে, এবারটা মিস করা যাবে না, কারণ আমরা জানি যে এই পূর্ণ কুম্ভটা 12 বছর অন্তর হয়। আর 12 বছর অন্তর, হ্যাঁ, পূর্ণ কুম্ভটা। এবং এটা যেহেতু 12 শুধু নয়, এটা 144 বছর অন্তর বলে এটাকে আবার মহাকুম্ভ বলছে। মহাকুম্ভ বলতে 12 বছরের 12টা কুম্ভর সমাপ্তি, মহাকুম্ভের সমাপ্তি। ওই জন্য এটা আরো বেশি, এর বিশেষত্বটা বেশি, যেটাকে মহাকুম্ভ বলা হচ্ছে। তখনই এটা জানতে পেরে, আগের থেকে যেটা বললাম যে সুপ্ত ইচ্ছা তো ছিল, এর 12 বছর আগের থেকে শুরু হয়েছে, আর সেটা ওই জন্য ভেবেছি এবার কোনোভাবেই মিস করব না। এবং সেই থেকেই আমি সিদ্ধান্ত নিলাম যে এবারে আমাকে যেতেই হবে। এবারে সেই হিসাবে আমার হাজবেন্ড, তাকে আমি পুরো বাচ্চাদের, মানে সহজে বলতে গেলে বাচ্চাদের মতোই বায়না করেছিলাম যে আমাকে কিন্তু এবারের কুম্ভতে আমাকে নিয়ে যেতেই হবে।
এবার ও সেটা যাক আমার ইচ্ছাটাকে গুরুত্ব দিয়েছে এবং ও তো শিক্ষকতা করে। হ্যাঁ, ওর নামটা কি? ওর নামটা পার্থজিৎ বিশ্বাস। পার্থজিৎ বিশ্বাস, ও বাংলা শিক্ষক। বাহ। এবার ও আমার ইচ্ছাটাকে গুরুত্ব দিয়ে তখন বলে যে ঠিক আছে তাহলে আমরা যাব। আচ্ছা, যাওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে যেতে হবে ওটা তো আমরা জানি যে ওই মকর সংক্রান্তি থেকে শুরু হচ্ছে, তারপরে প্রায় দোল খেলা পর্যন্ত 45 দিনের এই কুম্ভ মেলাটা চলে। এবার যে শাহী স্নানগুলো আছে তার ডেটগুলো তো কম বেশি এখন আমরা সবাই জানি। সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওর সাথে যখন আলোচনা করছিলাম যে কিভাবে যাওয়া যেতে পারে, তখন আমাদের মধ্যে আরেকটা যে ইচ্ছা ছিল জীবনে, বিভিন্ন ধরনের ইচ্ছা তো মানুষের মনে থাকে সবসময়, এবার সময় বা সুযোগ সেইভাবে হয়ে ওঠে না, কিন্তু এটা আমাদের জীবনে একটা সুযোগ ছিল যে একটা লং ট্রিপে যাওয়া। একদম লং ট্রিপে যাওয়ার ইচ্ছা, তার সঙ্গে এই যে মানে কি বলবো, আমি এটা আমার আগেই আরো বলা উচিত ছিল যে আমি কিন্তু মানে ভীষণভাবে শিবের ভক্ত। আমি রিসেন্ট কেদারনাথ থেকেও ঘুরে এসেছি, মানে শিব ঠাকুরের বলতে পারেন আমি অন্ধ ভক্ত। এবার এই যখন কুম্ভ মেলার কথাটা আসে তখন আমি পুরোপুরি শিবের উপর ভরসা করে, আমার মহাদেবের উপর ভরসা করে তখন আমরা সিদ্ধান্ত নিই যে তাহলে এই যে আমাদের যে লং ট্রিপের যে ইচ্ছাটাও সেটা তাহলে এই তারই স্থানে আমরা যাব, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের রক্ষা করবেন এবং তিনি সহায় হয়ে আমাদের কোনো রকম বিপদ আপদ যে হতে পারে আমি এটা আর ভাবিনি। মানে সেই সাহসটা আমার শিবের প্রতি যে ভরসা বা বিশ্বাস বা ভক্তি, এর জন্য আমার ওই ভয়টা কখনোই আসেনি। এবং আমরা সিদ্ধান্ত নিই যে তাহলে এটাই সেই সুযোগটা যে আমরা লং ট্রিপেও, এটা আমাদের একটা লং ট্রিপ হবে এবং সেই সঙ্গে আমার যে কুম্ভ যাত্রার যে ইচ্ছাটা সেটা পূর্ণ হবে। কিন্তু কুম্ভ তো শিবের স্থান নয়। শিবের স্থান নয়, কিন্তু আমি যেটা বললাম যে আমি শিবের ভক্ত, এবার আমি শিব ঠাকুরের উপর ভরসা করেই গেছিলাম। কুম্ভর সম্পর্কে কিছু জানা আছে? কুম্ভ হচ্ছে যেটা বলা হয় যে আমাদের এই যে কুম্ভ মেলাটা তো বহু এখন থেকে তো না, বহু হাজার হাজার বছরের প্রাচীন এই মেলা। এখন তো সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সবাই আমরা জানতে পাচ্ছি, কিন্তু আজ থেকে বহু বহু বছর আগে কিন্তু এসব তো সোশ্যাল মিডিয়া ছিল না। তখন থেকেই কিন্তু কুম্ভ মেলাটা একটা বিশাল ব্যাপ্তি নিয়েই মানুষের মধ্যে ছড়িয়ে আছে এবং মানুষ কিন্তু কুম্ভ মেলা সম্পর্কে সবাই কম বেশি জানে। এর ইতিহাসটা সম্পর্কে কিছু জানা আছে? ইতিহাসটা আমি যেটুকু জানি সেটা হচ্ছে বৃহস্পতি, পৃথিবী এবং চাঁদ একটা রেখায় যখন আসে, আমরা জানি আমার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে 365 দিন লাগায়, তেমনি বৃহস্পতি 12 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এই 12 বছর অন্তর ওই জন্য মানে কুম্ভটা হয়, পূর্ণ কুম্ভটা। এবং সেই দিনটাকেই আমরা তো মানে বৃহস্পতিকে আমরা হিন্দু শাস্ত্রে বৃহস্পতিকে আমরা পুজো করি। সেই বৃহস্পতির একবারের মানে ভ্রমণটাকে সেটাকেই উদযাপন করা হয় কুম্ভ মেলার দ্বারা, এটুকুই আমার জানা। এই যে তুমি যে ইতিহাসটা তুই জানিস, তারপরে কুম্ভতে গিয়ে অনুভূতিটা কি হলো? ধর্মীয় অনুভূতি বলবো প্রথমে, তারপরে বাস্তবিক অনুভূতি। আচ্ছা, ধর্মীয় অনুভূতি বলতে আমি যে খুব ধার্মিক আমি এটা দাবি করি না, কারণ আমি মানে পূজা অর্চনা যেগুলো যে খুব মানে কি বলবো নিষ্ঠা ভরে পালন করি এমন নয়। আমার এমনি ছোটবেলা থেকে যেটা প্রথমে বললাম যে শিবের প্রতি বিশ্বাস সেটা আছে, কিন্তু বাহ্যিক আচার বা ওগুলো আমার মানে অত ওইভাবে পালন করা হয় না। এবার যেটা কুম্ভ মেলাতে গিয়ে আমার অনুভূতি হয়েছে, বা এর আগে যে কেদারনাথের কথা আমি বলছিলাম যে কেদারনাথে গিয়ে যে আমার অনুভূতি হয়েছে, একটা মানে পরিবেশ থাকে, একটা মানে এইসব জায়গায় গেলে একটা আধ্যাত্মিক পরিবেশ থাকে। এই পরিবেশটাতে গেলে মানে অন্যরকম একটা তো অনুভূতি হয় যে আমরা কি বলবো, এই যে সংসারী মানুষ সমস্ত সময় কি একটা বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব আমাদের মধ্যে চলে, কিন্তু যখন এই সকল ধামে আমরা যাই কেমন সেই অবিশ্বাসী মনটা আস্তে আস্তে সরে গিয়ে বিশ্বাসী মনটাই বেশি জেগে ওঠে। এটা আমি নিজে সেই অনুভূতি আমি পেয়েছি বলেই আমি সেটা বলছি। কুম্ভে গিয়ে যেটা হয়েছে সেখানকার যে আধ্যাত্মিক পরিবেশ, আমি না একটু মানে বিশ্বাস করি যে
মানুষের মধ্যেই তো ঈশ্বর, এটা আমরা জানি। এবং সেখানে যে বিপুল সংখ্যক মানুষ, তারা একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে সেখানে জড়ো হয়েছেন, এক জায়গায় হয়েছে, এবং বহু সাধু সেখানে এসছেন। এবার আমার মনে হয় যে তাদেরকে দর্শন করে, সেখান থেকেই মানে তাদের দর্শন করা মানে ঈশ্বরকে দর্শন করা। এবং সেই পরিবেশে গিয়ে আমি এগুলো ভালোভাবে অনুভব করেছি। আমাদের সনাতন ধর্ম তো বলছে মানুষের মধ্যেই ভগবান, খুঁজে নেওয়াটাই প্রয়োজন। তাই এবার এই যে বাইকে যাওয়ার সময় দুটো মানুষ, তাই তো, সঙ্গে আর কোনো সহযাত্রী কেউ নয়? না, আমরা দুজনেই বেরিয়েছিলাম। এই যে এতটা রাস্তা যাওয়ার সময় তো খুব একটা সহজ হয়নি যাওয়াটা। না, বিভিন্ন সুবিধা অসুবিধা, দিন রাত এর মধ্যে পড়েছে। কতটা সময় লেগেছিল যেতে? আমরা যাত্রা শুরু করি হচ্ছে রাত 2:30-তে। আচ্ছা, রাত 2:30 যাত্রা শুরু করি। সেখান থেকে আমরা বেনারস পৌঁছেছিলাম ওই 9টা, রাত 9টা। এবার ওখানে মানে একদিনে তো প্রয়াগরাজ পৌঁছাতে পারিনি আমরা। এই বেনারস পৌঁছেছিলাম রাত 9টায়, মানে ভোর 2:30 থেকে বেরিয়ে রাত 9টায় পৌঁছালাম বেনারস। টানা চলছে বলতে টানা তো চলা সম্ভব হয় না, মাঝে তো আমাদের রেস্ট নেওয়া বলতে 1 ঘন্টা অন্তর অন্তর অন্তত বাইক থেকে নেমে একটু দাঁড়াতে হয়, না হলে তো মানে শরীর অবশ হয়ে আসে। এগুলো তো আছে। তাছাড়া নিজেদের খাওয়া, সেই ব্রেকফাস্ট হোক, দুপুরের লাঞ্চ হোক, রাস্তায় এগুলো সারতে হচ্ছে। সেজন্য একটু মানে ওটা বিশ্রামও হয়, এবং সেগুলো তো আমাদের জরুরি, ওটা তো করতেই হবে। এই সময়টাতে আমাদের বিশ্রামটা হয় না, এছাড়া রেস্ট হয়নি। রাত 9টায় গিয়ে বেনারস, ওখানে হোটেল নয়, ওটা হচ্ছে আমার একটা কি বলবো, ওখানে গিয়ে আমি যে একটা মানে এটাও একটু শেয়ার করি, যে ওখানে আমি একজন অপরিচিতের আশ্রয়ই ছিলাম। এবং কিন্তু ওই যে বলে, গল্প শুনেছি যে কুম্ভে ভাই হারিয়ে যায়, আবার ভাই ফিরে পাওয়া যায়। আমি মনে করি যে আমার ওখানে গিয়ে, কুম্ভে গিয়ে হয়তো আমার পূর্বজন্মের কোনো ভাই হারিয়ে গেছিল, সেটাকে আমি খুঁজে পেয়েছি। কারণ ওখানে সেই ভাইটা হচ্ছে অপরিচিত, কিন্তু সে আমাদের সেই রাতটা একদম, বুঝতেই পারছেন সারাদিন যে পরিশ্রম, সারাদিনের যে যাত্রা, সেই সময় আমাদের না ওই হোটেল খোঁজা বা এমনি বেনারসে প্রচণ্ড চাপ ছিল, যে হোটেলগুলোতে তেমন পাওয়া যাচ্ছিল না রুম, বা পেলেও খুব প্রাইস খুব বেশি। আর এত ক্লান্তি যে সেই সময় যে ওই ধৈর্য করে খুঁজবো, সেই মানসিকতাও মানে সেই জোরটা ছিল না। তাই সেই সময় যা মানে ঈশ্বরের কৃপাই হোক বা কিভাবে আমি জানি না, এই ভাইটার সাথে আমাদের যোগাযোগ হয়, এবং সে পুরো আমাদেরকে বলে যে দিদি তুমি আমাদের একটু কষ্ট করে আমার এখানে থেকে যাও, হোটেলের খুব প্রাইস বেশি, তুমি আমার এখানে থেকে যাও। তা যাক, আমি সেখানে গিয়ে ওর মানে ওর মেস বাড়ি আর কি, সেই মেস বাড়িতে গিয়ে ওই রাতের মতো আশ্রয় নিই। মানে ভীষণ আপ্যায়ন ওর কাছ থেকে পেয়েছি। আমি তো ওই জন্যই বলছি যে আমার সেই হারিয়ে যাওয়া ভাইকে হয়তো আবার কুম্ভে গিয়ে ফিরে পেয়েছি। যেটা বলা হয় সনাতন রীতি, সনাতন রীতি মেনেই আপ্যায়নটা করেছে একদম। সেটাই। ওখানে আমরা রাত্রে ছিলাম, দিয়ে পরের দিন সকালবেলায় আবার ফ্রেশ হয়ে ওখান থেকে আবার প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। তাহলে এই যাওয়ার পথে এমনি কোনো সমস্যা দেখানি? কোনো সমস্যা ছিল, সমস্যা এত দূরত্ব, সেটা তো যেতেই হবে। আমরা সেরকম মানসিক প্রস্তুতি আমাদের ছিলই, যে তার আগে যেভাবে সার্চ করা হয় বা আমরা গুগল ম্যাপটা দেখে যে কতটা সময় লাগতে পারে, সেটুকু আইডিয়া আমাদের ছিল। কিন্তু মানে পথের সমস্যা যেটা বেশি হচ্ছে, প্রচণ্ড জ্যাম। মানে কি মারাত্মক যে জ্যাম রাস্তায় পেয়েছি। রাস্তায় চলাফেরার অভ্যাস কিছু আছে, কিন্তু এবারে সবাই জানে যে কুম্ভ মেলায় এত লোক গিয়েছে, শুধু তো ট্রেনে যায়নি, প্রচুর মানুষ স্থলপথেও গেছে। প্রায় টার্গেট করা হয়েছিল প্রায় 50 কোটি মানুষ যাবে। এবার আমরা যেটা বাইকে যাওয়ার দরুন পেয়েছি, যে আমরা দেখেছি রাস্তায় মানে মাইলের পর মাইল জ্যামে সব লোক আটকে আছে গাড়ি নিয়ে। এবারে বোধহয় 5.5 থেকে 6 কোটি মতন মানুষ বোধহয় মৌনী স্নান করেছে সম্ভবত, এরকম একটা করছে। এবার আমাদের এই বাইকের যেমন এটা একটা সাহসিকতার পরিচয় দেওয়া হচ্ছে, বা অনেকে বলবে অবিবেচকের মতো কাজ করেছে, এগুলো তো মানে বিরুদ্ধ আলোচনা হতেই পারে। কিন্তু আমাদের সত্যি কথা বলতে বাইকের দৌলতে আমরা মানে সহজে পৌঁছাতে পেরেছি, কারণ বাইকগুলো সাইডে যেতে পারছিল।
যেখানে গাড়িগুলো দেখা গেল 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে আটকে থাকছে এক একটা জ্যামে, তারা মানে চলা একটুও চলছে না। সেখানে আমরা বাইকে করে সাইড দিয়ে কাটিয়ে কাটিয়ে যাচ্ছি, এমনও হয়েছে দুটো লরির মাঝখান দিয়ে যাওয়া, যেটুকু পথ মানে বাইকের এই সুবিধাগুলো তো পাওয়া যায় যে একটু সামান্য জায়গা পেলেও সেখান থেকে কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যায়। মানে এমনও হয়েছে আমি যেখানে আটকে যাচ্ছি সেখানে দেখা গেলো বাইক থেকে নেমে যাচ্ছি, নেমে গিয়ে লরিওয়ালাকে বলছি একটুখানি আপনি একটু চাপিয়ে দিন, আমরা বাইকটা নিয়ে বেরিয়ে যাই। এরকমও হচ্ছে, ট্রাফিকেরও কাজও করতে হচ্ছে আর কি। এবার যাক মানে পথের সবাই না, যেহেতু কি বলবো তীর্থযাত্রী তো সবাই দেখলাম যে সেই মানসিকতা থাকে যে একটু সুযোগ করে দিলে যদি সে যেতে পারে, একদম এটা পেয়েছি। এটা একটা ওই জ্যামের একটা ভীষণ অসুবিধা ছিল, কিন্তু সেটাকে আমরা ওভারকাম করে যেতে পেরেছি। এবং এটার জন্য না আমাদের মাঝে মাঝে এমন হয়েছে যে ওই মাঠে নেমে যেতে হয়েছে, মানে এমন হয়েছে যে জ্যামের কারণে আমার রাস্তায় কোনো জায়গা নেই, কোনো জায়গায় দেখা গেলো নিচ দিয়ে যেতে হবে, ফ্লাইওভারের নিচ দিয়ে যেখান দিয়ে মানে যাতায়াত করা যায় না, তবু বাইকের জন্য সে কি বলে এবড়ো খেবড়ো রাস্তা, সেটাকে কোনো ক্রমে আমরা যেতে পার করেছি আর কি। এটা আর একটা অসুবিধা ছিল, ওই যে 2:30টার সময় যে আমরা যাত্রাটা করেছিলাম, ওই ভোরবেলার দিক থেকে প্রচণ্ড কুয়াশা ছিল, মারাত্মক রকম কুয়াশা। মানে কুয়াশায় যখন যাচ্ছি এক তো দেখা যাচ্ছে না দূরের পথ, আরটা যেটা হচ্ছে মানে বৃষ্টিতে মতো পুরো ভিজে যাচ্ছি, মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে। ওইটা একটা সমস্যা সকালের দিকে আমরা ফেস করেছি। যারা বাইক রাইড করে তারা অন্ততপক্ষে ভোরের দিকটা তারা সবসময় বলা হচ্ছে, বা সেভ লাইভের ক্ষেত্রেও বলা হয় যে মোটামুটি ভোর রাত্রটা এড়িয়ে যাওয়া উচিত। দুর্ঘটনা সমস্ত কিছু বা ঘুম, ড্রাইভারদের ঘুম রাস্তায়, এইগুলি বেড়ে যায় ওই সময়টায়। ফলে বলছে যে ভোর রাত্রে মোটামুটি 4টের আগে রাস্তায় না ওঠাই ভালো, বিশেষ করে শীতের সময়টা। হ্যাঁ সেটাই। এবার ওই সময়গুলো একটু মানে আমাদের দেখো যে ওই দূরত্বের কারণে আমরাও তো মানে একটা টার্গেট তো নিয়েছিলাম, যে এমনি ভেবেছি যদি অসুবিধা হয় তার আগেও আমরা স্টে করে যাব, কিন্তু তবু একটা মানসিকভাবে রেখেছিলাম কি যে বেনারসে গিয়েই আমরা ফার্স্ট স্টেটা করব, ওই জন্য বেরিয়েছিলাম। এবং কুয়াশার জন্য একটু স্লো যাওয়া বা ধার দিয়ে যাওয়া বা একটু মানে কি বলবো নিজেদের সাবধান নিজেদের কাছে, সেইভাবে আমরা গেছি। খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু ওই একটু স্লো যাওয়াটা হচ্ছে ওই ভোরবেলার টাইমটা। এইটা একটা অসুবিধা। সামাজিক সমস্যা আমি বললাম, আমি বরঞ্চ সামাজিক সমস্যা কি বলবো, আমি তো আরো পথের মধ্যে আরো মানুষের হেল্প পেয়েছি, সমস্যা আমার কিছু হয়নি। আমাদের যেমন এই সাপোজ এই যে আমরা বনগাঁয় থাকি, 7 ভাই কালীতলার মেলা হয়, এখানে যাওয়ার পথেই 2-3 জায়গায় চাঁদা দিতে হয়। মানে মেলা হলে বা কিছু হলে আমাদের বাংলায় এটা ভীষণভাবে প্রচলিত আছে, কিছু একটা হলো তার আগে অনেকগুলো চাঁদা ধরবে তোমার রাস্তার মাঝখানে। এরকম কোনো চাঁদার সমস্যা না, এরকম কোনো চাঁদার সমস্যা নেই। আর এবং সারা রাস্তায় যে ওই যে আরো বহু মানুষ যাচ্ছে, এর ফলে না আমাদের আরো যাওয়ার আকাঙ্ক্ষাটা আরো বাড়ছিল। এবং প্রত্যেক গাড়িতে ওই যে সেই মানে পতাকা লাগানো, আমাদের সনাতন ধর্মের যে পতাকাগুলো লাগানো ছিল, এবং সেটা দেখে না মানে কি বলে একটা পরিবেশটাকেই অন্যরকম করে তুলেছিল। সেটাও হাই রোড, কিন্তু এত মানুষ যে যাচ্ছে এটা দেখে কি বলবো মানে আমাদের যাওয়ার আগ্রহটাকে আরো বাড়িয়ে তুলছিল। যে কষ্টটা তখন আর মানে কষ্টটা মনে হচ্ছে না, যে আমাদেরকে যেতে হবে, পৌঁছাতে হবে, এগুলো আমাদের বাড়ছিল আরো। যাওয়ার পথে অনেকের মুখে শুনি যে আমাদের তারকেশ্বর এরকম একটা জার্নি, সেখানে গেলে রাস্তায় অনেকেরই চুরি হয়, তারপরে বিভিন্ন ধরনের এইরকম যে দুর্বৃত্তায়ন এইগুলি আছে, এইগুলি কি কোনো সম্মুখীন বা এরকম কোনো গল্প শোনা এরকম কিছু হয়েছে কি? না, আমরা তো সেরকম সম্মুখীন হইনি, এরকম আমার শোনাও নেই। তবে যেহেতু মেলায় বহু ভিড়, এবার এর সম্ভাবনা তো টুকটাক হতেই পারে যে এত মানুষের ভিড় যখন সেখানে এগুলো একটু মানে সম্ভাবনা থাকে, কিন্তু আমরা সম্মুখীন হই। মেলায় নয়, মেলা যেমন তারকেশ্বর মন্দির চত্বরে চলে গেলে আর চাপ নেই, কিন্তু এই যে ঘাটের থেকে যে হেঁটে যাওয়া হয় যে রাস্তাটা, এর মধ্যে যেমন এটা হয়, ট্রেন্ডগুলোতে হয়, এগুলোতে হয়, এরকম কোনো ঘটনা? না, আমি এরকম ঘটনা আমি মানে আমার নিজের তো অভিজ্ঞতাই হয়নি, আর আমি শুনিও নি।
আমার আরো মনে হয়েছে এখানে মানে এই জায়গাটার বিশেষত্বটাই তো এই যে মানুষ এখানে একটা পূর্ণ লাভের উদ্দেশ্যে যাচ্ছে, তাহলে তারা কেন ওটা করবে? সেই যারা পুণ্যার্থী তারা তো এটা করবে না। এবার আরো কিছু মানুষ যদি তারা এই সুযোগে কিছু করতে চায়, কিন্তু সেরকম মানুষের সংখ্যা হয়তো খুবই নগণ্য। এই এত পুণ্যার্থীর মাঝে তারা খুবই হয়তো সংখ্যায় কম বা তারা সুযোগটা করে উঠতে পারছে না আর কি। আচ্ছা আচ্ছা। যাক, আর এমনি ওখানে পৌঁছাবার পর কেমন ব্যবস্থাপনা কেমন লেগেছে? ব্যবস্থাপনা আমার তো খুবই ভালো লেগেছে। ওখানে প্রশাসন যথেষ্টই সক্রিয় এবং অসংখ্য পুলিশ বা যাদের কাছেই মানে পুলিশ তো অসংখ্য, এবং তাদের কাছে যাই জিজ্ঞাসা করছি কোনো বিরক্তি না, সমস্ত কিছুতে গাইড করে দিচ্ছে। এবং কি বলবো, প্রশাসন আমার যা মানে আমি যা অভিজ্ঞতা আমি সন্তুষ্ট, খুবই ব্যবস্থাপনা ভালো। এবং ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কেমন ছিল, কি ছিল? খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা এখান থেকেই যেটুকু শুনে গেছিলাম এবং সেখানে গিয়ে ঠিক সেটাই পেয়েছি। সেটা হচ্ছে ওখানে প্রচুর আখড়া আছে, মানে সাধুদের আখড়াগুলো আছে, মানে মেলা জুড়েই বিভিন্ন সাধুদের তাদের খুব বড় বড় 13-14টি বড় বড় আখড়া আছে এবং সেই আখড়াগুলোতে না ওই ভান্ডারা হয়, এবং ভান্ডারাতে ওখানে গিয়ে তো ওরা মানে এত যত্ন করে মানুষজনকে খাওয়াচ্ছে। মানে আমরা তো একটা এরকম আখড়াতেই গিয়ে খেয়েছিলাম, ভান্ডারা খেয়েছিলাম, এবং ব্যবস্থাপনা খুবই ভালো, আপ্যায়ন খুবই ভালো, এবং মানুষের মধ্যে যে মানে কি বলবো সেই শিব সেবা, মানে জীবের মধ্যে জীবের মাধ্যমে যে শিব সেবা, এটা যে ওনারা মানেন, তাদের ওই মানে পরিবেশন দেখে সেটা আমরা বুঝেছি, খুব ভালো লেগেছে। এবং সেখানে একই সঙ্গে সাধু সন্তদের সাথে একই আসনে বসে খাওয়া, এর একটা অন্য অনুভূতি। হয়তো আমরা অনেক বেড়াতে যে অনেক হোটেলে খাই, কিন্তু এই যে আখড়ায় গিয়ে সাধুদের পাশে বসে মাটিতে বসে খাওয়া এবং তাদের পরিবেশন, এটা আমার মানে অন্যরকম অনুভূতি লেগেছে এবং খুব ভালো লেগেছে। আর এছাড়া ওখানে স্নানের যে ব্যবস্থা সেটা কেমন? স্নানের ব্যবস্থাও ভালো, যেটা বললাম সারা মেলা জুড়ে মানে প্রশাসনের মানে সংখ্যাটা অনেক বেশি এবং তারা মানুষকে ভীষণভাবে গাইড করে দিচ্ছেন। ওখানে বোট আছে, বোটে করে সঙ্গমে যাওয়া যায়, আর মানুষ এমনিও স্নান করে। ওই যে নদীর ধার বরাবর পুরো ঘিরে মানে ঘাট করে দেওয়া হচ্ছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, স্নান করার কোনো অসুবিধা নেই। আর ওই যে পিপার যে ঘাটগুলো ব্রিজগুলো করে দিয়েছে, ওগুলো দেখতে এত সুন্দর লাগছে, মানে অস্থায়ী ব্রিজ, কিন্তু সেটাও মানে ব্রিজগুলো দেখতেও খুব ভালো লাগছে। আর ওই গঙ্গা পক্ষে মানে গঙ্গা, যমুনা, সরস্বতীর ওটাই সঙ্গম। সরস্বতীকে দেখা যায় না, কিন্তু গঙ্গা যমুনাকে বোঝা যাচ্ছে, এদের মিলিত হয়ে ওখান থেকেই তো প্রবাহিত হয়েছে। তার উপর দিয়েই পিপার ব্রিজটা, ওগুলো তো খুব দেখতে তো খুব ভালো লেগেছে আর কি। আর স্যানিটাইজেশন ব্যবস্থা কেমন ছিল? আমি মেলা চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন, মোর এত লোকের যেখানে মানে উপস্থিতি, সেই হিসাবে দেখতে গেলে মেলাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেয়েছি। তবে যেটা ছিল প্রচন্ড ধুলো ছিল। এটা তো আর কন্ট্রোল করা যায় না, যদি বলতে পারে মানুষের পায়ের ধুলো, আমাদের সনাতনের যেটা, এটা আমার মনে হচ্ছে, আমার কখনোই যে অন্য সময় ধুলো টুলোকে আমরা একটু কেমন আমি বরঞ্চ মনে হচ্ছে না মেখে নিই, মনে হচ্ছে এটাই তো হচ্ছে আমাদের সনাতন ধর্মের পায়ের ধুলোটাই অমৃতের পরবর্তী স্থান লাভ করেছে, পদধূলি। এতটুকু মনে হয়নি যে এত ধুলো লাগছে, সেটা মানে আমি অপরিষ্কার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না এটা আমার মাখা উচিত। পুরো মেলা জুড়ে, কুম্ভ মেলা জুড়ে প্রায় 1.5 লক্ষ ল্যাট্রিনের ব্যবস্থা হয়েছে, স্যানিটাইজেশন সঙ্গে বাথরুম দেখলাম, এবং এর জন্য প্রতি 10টাতে একজন করে রাখা রয়েছে দায়িত্বে। এগুলো আমরা গিয়ে দেখেছি সব। এবং প্রতিটাই কিউআর কোড ইউজ করা হয়েছে, যে কোনোটা প্রবলেম থাকলে কিউআর কোড থেকে জানানো যে এই বাথরুমটা প্রবলেম হয়েছে, এই ল্যাট্রিনটা প্রবলেম হয়েছে, এরকম ব্যবস্থা ছিল। এটা কি বাস্তব? একদম। দেখো ওখানে গিয়ে ওই যে বায়ো টয়লেটগুলোতে আমি সত্যি কথা বলতে আমি মানে দেখেছি, কিন্তু আমি ইউজ করিনি। আমরা অ্যাকচুয়ালি তার আগে একটা মানে টেন্ট নিয়েছিলাম, যেটা নিজেটা পে করে টেন্ট নেওয়া,
সেই টেন্টে থাকার কারণে আমার ওই ইউজ করাগুলো হয়নি, কিন্তু দেখেছি যে মানে সেই টয়লেটগুলো দেখতেও মানে এক জায়গায় এত টয়লেট আমাদের তো এর আগে দেখিনি। টয়লেট নগরী, হ্যাঁ মনে হচ্ছে টয়লেট নগরী, এগুলো দেখেছি। টয়লেট কোয়ার্টার, টয়লেট। এবার আমার সেখানে ঢুকে আর দেখা হয়নি যে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কি, দূর থেকে যে বুঝেছি ব্যবস্থাপনা ভালো, বাট টয়লেট প্রচুর আছে। আর এই স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন ছিল ওখানে? হচ্ছে হ্যাঁ চিকিৎসালয় ছিল, ওখানে মেডিকেল টিম সেখানে বসে আছে, সেটা দেখেছি। ব্যবস্থা ভালো আর কি। একটা মেলায় যে এত লোকের উপস্থিতি সেই তুলনায় আমি দেখেছি যে ওখানে ব্যবস্থাপনাটা যথেষ্টই ভালো আর কি। তাহলে সামগ্রিকভাবে একটা মানুষ যদি যেতে চায়, এরপরে এখনো তো আমরা যখন শুট করছি আজকে, এরপর এখনো দুটো স্নান বাকি, একটা হচ্ছে দোলের স্নান আর একটা হচ্ছে শিবরাত্রি স্নান, দুটো স্নান বাকি রয়েছে। এবার সাধারণ মানুষ যেতে চায়, যদি কেউ যেতে চায় তাকে কোন কোন গাইডগুলো মানা উচিত এখন, কি মনে হয়? আচ্ছা, একটা যেটা স্থলপথে যেতে গিয়ে দেখেছি যে একটু জ্যাম হচ্ছে, ঠিক আছে। এবার ট্রেনে যাওয়াটাই সবচেয়ে ভালো, কিন্তু ট্রেনে যেতে গেলে অনেক সময় টিকিট যেটা পাওয়া যাচ্ছে না, এখন টিকিট নেই, কিন্তু টিকিট না হওয়ার কারণে ট্রেনেও কিন্তু খুব অসুবিধা, এত ভিড় হচ্ছে। আমি আমার পরিচিত মানুষদের কাছে শুনেছি যে ট্রেনে উঠলে দীর্ঘ সময় তো ট্রেনে থাকতে হচ্ছে, কিন্তু সেখানে টয়লেট ইউজ করতে পারছে না। ট্রেনের টিকিট এখনো ওয়েটিং লিস্ট 300, 350 এই পর্যন্ত। আর কয়েকটি ট্রেনের টিকিট, রাজধানীর টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে, মুম্বাই মেলে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। এখনো পর্যন্ত পূর্বা এক্সপ্রেসে রাত সন্ধ্যা 6:30 পর্যন্ত পূর্বা এক্সপ্রেসে ওয়েটিং লিস্ট থার্ড স্লিপারে ওয়েটিং লিস্ট 157তে দাঁড়িয়ে আছে। আর যেগুলি যাচ্ছে তার ভেতরে অধিকাংশ ট্রেনেরই টিকিট বিক্রিটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, স্লিপার হোক, এসি হোক, থার্ড এসি হোক, বন্ধ টোটালি। ফলে এই মুহূর্তে একটা মানুষকে যেতে গেলে জেনারেলে যেতে হবে, আর না হলে কাউন্টার থেকে ওয়েটিং লিস্ট কেটে ওই ডিব্বায় ঢুকে যেতে হবে। এই ফলে ট্রেনে যাওয়া যাবে না। কি বলে, মানুষ যদি বিশ্বাস রেখে ভরসা রেখে ঈশ্বরের নাম করে বেরোয়, পৌঁছে ঠিক যাবে। হয়তো কি বলবো, মানুষ বিশেষে কারোর বেশি কষ্ট হবে, কারোর কম কষ্ট হবে, ঠিক পৌঁছে ঈশ্বর ঠিক তাকে ওখানে পৌঁছে দেবে। আরেকটি খুব ভালো সংবাদ যে ধর্মতলা থেকে একটি বাস নিয়মিত যাচ্ছে, ওটা দেখলাম এই সপ্তাহ থেকেই চালু হয়েছে। আজকে আমরা কাজ করছি আজকে বুধবার, তাই তো? এই সপ্তাহ থেকেই বোধহয় চালু হয়েছে বাসটি, এবং সন্ধ্যা 6টা নাগাদ ছাড়ছে, 6টা 6:30, পরের দিন 9:30 গিয়ে পৌঁছে দেবে। এটি একটি কিন্তু যে সবার জন্য খুব ভালো সংবাদ। কারণ আরও একটা খুব খুব বাজে বিষয় হয়েছে, একটা সময় আমাদের বারাসাত, বনগাঁ, রানাঘাট বা এই অঞ্চল থেকে বাসগুলি 4,000, 4,500 টাকা করে নিয়ে যাচ্ছিল, 50 জন হিসাব। আজকে সেই বাস ভাড়া চাইছে, বাস ভাড়ারা এত ব্ল্যাক মার্কেটিং, অনেকদিন পরে শব্দটা এলো, 2.5 লাখ 3 লাখ টাকা শুধু বাসের ভাড়া চাইছে। তাহলে যদি 2.5 লাখ টাকা হয়, তাহলে কি হচ্ছে, একটি বাসে 50 জন মানুষ যদি ধরে, তাহলে মাথা পিছু 5,000 টাকা বাস ভাড়া শুধু। তারপরে তো যদি কেউ বাসে করে যেতে চায় তাদের অন্যান্য খরচ আছে। ওখানে খরচটা কেমন হয়েছে, কিভাবে একজন মধ্যবিত্ত, বলবো না নিম্ন মধ্যবিত্ত, তাদের আয়ত্তের মধ্যে গিয়ে খরচটা কেমন? এটা আচ্ছা, আমি একটুখানি বলি। আমরা যখন গেছি, যাওয়ার পথেই বিহার থেকেই শুরু করে আমি দেখেছি রাস্তায় কিছু ওই যেটা ভান্ডারা রাস্তাতেই আছে। কেউ যারা বাসে যাচ্ছে বা গাড়িতে যাচ্ছে, তারা ইচ্ছা করলে কিন্তু সেখান থেকেও খেতে পারে, প্রসাদ নিতে পারে। তাহলে এই সুযোগগুলো যদি কেউ ব্যবহার করে, যে ভান্ডারা থেকে খাবো, বা যদি গাড়িতে করে যায়, তারা যদি নিজেদের সরঞ্জাম নিয়ে মনে করে যে, যেমন যেটা বললাম যে রাস্তায় প্রচন্ড জ্যাম লাগতে পারে, তাহলে তাদের তো সেই ব্যবস্থা নিয়ে যাওয়াই ভালো। এবং সেটা রাস্তায় যদি তারা নিজেরা সেটা রেঁধে খেতে পারে, বা এই ভান্ডারাগুলোতে তারা সেই অংশগ্রহণ করতে পারে, তাহলে তো আমার মনে হয় খরচটা অনেকটাই কম হবে। আর একটা কথা বলি, যে এই যে যাওয়ার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, যারা এই বাসে বা গাড়িতে যাবে, তাদের একটু ওই 1-2 দিন আগে যদি যায়, আমার মনে হয় সেটা বেশি ভালো। কারণ ওখানে গিয়ে খাওয়ার যদি মনে করে যে আমার খরচের একটা ভয় আছে বা খরচের সমস্যা আগে গেলে আমার, কিন্তু ওখানে কিন্তু ভান্ডারা যেটা পাওয়া যাচ্ছে, খাওয়া বা থাকার ক্ষেত্রে ওই আখড়াগুলোতে থাকা যায়। ভান্ডারাতে মোটামুটি কি দিচ্ছে খেতে? আমরা যে ভান্ডারাতে খেয়েছিলাম,
সেখানে ওখানে বেশ কচুরি পাওয়া যায়, মানে সবজি দেওয়া কচুরি। কচুরি ছিল, ছোলার ডাল, এমনি হচ্ছে অন্ন ছিল, সবজি ছিল, আর বড় মিষ্টি দিয়েছে, সবই দিয়েছে। আবার ওখানে দেখছিলাম যে যারা ওখানে আমাদের সাথে সব সাধু একই সাথে বসা, সাধুদেরকে আবার উল্টে টাকা দিচ্ছে। এইগুলো দেখে কি বলবো, মানে তাদেরকে টাকা বলতে তাদের দক্ষিণা আর কি, দক্ষিণাটাও দিচ্ছে। কারণ সাধুরা তো মূলত ইনকাম নেই তাদের কোনো, তাদের তো এই মানুষের দক্ষিণাটাই তাদের চলার পথে পাথেও। কারণ ট্রেন আসা যাওয়া, ট্রেন পয়সা নিল না, বাস তো পয়সা নেবে, সেটাই। বা রাস্তায় যেতে গেলে কিছু তো কিনতে হয়, জলটাও তো কিনতে হয় তাদের, এইগুলি তো আছে। আর এই যে কুম্ভতে বিগত বছরগুলিতে যারা গেছে তাদের বলছে যে অধিকাংশ সাধুর খুব রূঢ় ব্যবহার। হ্যাঁ, এটা আমিও শুনেছি, বা বললাম সোশ্যাল মিডিয়ার দৌলতে তো কিছু দেখেছি। যেটা জানি যে নাগা সন্ন্যাসী যারা, আমরা ওই চত্বরটাও একটু দেখতে গেছিলাম, ওই নাগা সন্ন্যাসীরা একটু কি বলে রাগী হয়, এবং তাদের রেগে গেলে আর ওদের উপর প্রশাসনের অতটা প্রভাব মানে কাজ করে না, তারা কাউকে মানে না আর কি। এবার সেই হিসাবে যদি ওরা কাউকে মেরে দেয় বা কিছু করে, সেখানে প্রশাসন ব্যবস্থা নিতে পারে না। এবার সেই জন্য কিছু কিছু ঘটনা তো হয় দেখেছি, কিন্তু আমার মানে প্রত্যক্ষ এরকম আমার দেখা আমি দেখতে পাইনি। যেমন কিন্নর আখড়া, যেটা মানে ট্রান্সজেন্ডার, এক কথায় তাদের যে আখড়াটি, যারা খুব রূঢ় ব্যবহার করত মানুষের সাথে, কিন্তু এবছর তারা বলছে যে তারা অনেক ভালো ব্যবহার করছে, এবং কুম্ভতে প্রতিটা এবং নাগা সন্ন্যাসীরা পর্যন্ত নাকি এবছর তাদের ব্যবহারটা চেঞ্জ করেছে। হ্যাঁ, এবং আমি শুনেছি যে নাগা সন্ন্যাসীদের আখড়া তো সাধারণ মানুষ থেকেছে, মানে যেটা মানুষ নাগা সন্ন্যাসীদের থেকে একটু দূরে থাকে, কিন্তু এবছরের যে এত ভিড়, নাগা সন্ন্যাসীদের যে আখড়াগুলো, সেখানেও মানুষ রাত্রের জন্য সেখানে তারাও তাহলে সেই ব্যবহারটা তারা করেছে, পেয়েছে, এবং সেই মানুষ তাদের আখড়াতেও আশ্রয় নিয়েছে। এর থেকে কি কোথাও একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে আসলে সাধুদের, নাগা সাধুদের পেছনে আমরা অতি ভক্তি দেখাতে গিয়ে অনেকটা বেশি ডিস্টার্ব করে ফেলেছি বিগত দিনে? হ্যাঁ, দেখুন, ওদের তো একটা সাধন পদ্ধতি, তারা তাদের একটা অন্যরকম জগতে থাকে, এবং তাদের ধর্মের কথা বলি, এবং সেখানে এই যে মানুষদের অতি উৎসাহ গিয়ে তাদেরকে সম্বন্ধে জানার জন্য গিয়ে তাদের দেখা গেলো ফটো তোলা, বা তাদেরকে উল্টোপাল্টা মানে প্রশ্ন করা, যেগুলো হয়তো তাদের যে জগতে থাকে তাদের কাছে এগুলো খুবই অড লাগে। এখন তো ফটোটা একটা ফটো সন্ত্রাস, হ্যাঁ, সেলফি সন্ত্রাস, টেররিজম, সেলফি টেররিজম বলা যেতেই পারে। সেই হিসাবে ছবি তুলছে যার সঙ্গে, সেই হিসাবে যদি তারা রেগে যায়, এটা তো একটা স্বাভাবিক, যে পছন্দ করছে না তার ছবি তোলা, সেখানে যদি মানে সাধারণ মানুষ অতি উৎসাহে যে আমি বাড়ি এসে দেখাবো এইভাবে মনে করে যদি তাদের পায়ধুলি নেব, কারণ নেই অকারণ নেই, তাকে একটু ছুঁয়ে দেখবো, সেই অতিরিক্ত উৎসাহটা তাদের জন্য বিড়ম্বনা হতে পারে। এবার সেই হিসাবে তার প্রতিক্রিয়া স্বরূপ তারা কিছু যদি করে ফেলে, এটাই হয়েছে হয়তো। কিন্তু এবছর কি মনে হচ্ছে যে ক্রমশ এই যে সনাতনী, যে চিরশাশ্বত আমাদের ধর্মটা, চিরশাশ্বত, যার কোনো মানে কি বলবো প্রচারক, ধর্ম প্রতিষ্ঠাতা নেই, অন্যান্য ধর্মের প্রতিষ্ঠাতা আছে, কোনো ধর্মের বয়স 2000, 1500, তাদের কিন্তু একজন করে প্রতিষ্ঠাতা, অমুক ধর্মের জনক। আমাদের সনাতন ধর্মে তো তেমন কেউ নেই। প্রকৃতির সাথে মানুষ যুদ্ধ করতে করতে ধর্মটা এসছে আমাদের। তো এই যে সহনশীলতা আমাদের, নাগা সন্ন্যাসী, কিন্নর আখড়া বা অন্যান্য যে সমস্ত আখড়াগুলো আছে, যে 13টি বড় আখড়া মূলত এখানকার পরিচালনের দায়িত্বে থাকে, বা এখানকার সব থেকে যারা মুখ্য ভূমিকায় থাকে, তাদের মধ্যে কি এই ধৈর্য বা এই সনাতন এই বিষয়গুলো ক্রমশ আরো বৃদ্ধি হয়েছে? আমার সেটাই মনে হচ্ছে, এটা বৃদ্ধি পেয়েছে, এবং সেই সংযোগ স্থাপনটা কোথাও একটা গিয়ে তার মাত্রাটা বেড়েছে, এটা আমারও সেটা মনে হয়েছে এই মেলাটাতে গিয়ে। আচ্ছা, এই যে সাধারণত আমরা দেখি কি ধর্মীয় মেলাগুলো বা মেলার থেকে খেলা বেশি, মেলার থেকে খেলা বেশি, মানে এটা যেন একটা অল্প বয়সী চ্যাংড়া ছেলে পেলেদের ছবি তোলার জায়গা, লাফালাফি করার জায়গা। এই কুম্ভ থেকে তেমন কিছু মনে এসছে কি? দেখো, আমার কাছে না, আমি যেটা আমার দৃষ্টিতে দেখেছি, এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম।
আমার যেটা দেখা সেটা হচ্ছে যে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, মানে একটা কথা উঠছে যে এবারে যেন কুম্ভ মেলার ক্রেজটা বেশি, তার জন্য মানুষ ওই মানে সোশ্যাল মিডিয়ায় দেখার জন্য মানে নিজেকে একটু দেখাবে যে আমি ওখানে গেছি, যেটা হয় এটা আমাদের একটা সময় এক একটা ট্রেন্ড চলতে থাকে। এবার তার থেকেও আমার মনে হয়েছে যে এটা কিন্তু সর্বৈব সত্য নয়, কারণ যে সকল মানুষকে দেখেছি তারা যে তাদের মানে একটা বিশাল সংখ্যক মানুষ যারা এই স্মার্টফোন ব্যবহারই করে না, তাহলে তারা কি করে সোশ্যাল মিডিয়ায় জেনে গেছে, এটা তো সম্ভব নয়। তাহলে এটা আমাদের বহুদিনের একটা আবেগ ভক্তি। ধরুন আমি যেটা বলছি যে আমি 12 বছর আগে জেনেছি, তখন থেকেই মনে মনে ভেবেছি আমি যাব। এটা কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী মানুষজন, তাদের কাছে কুম্ভ মেলাটা কিন্তু একটা আবেগের জায়গা। এখানে শুধুমাত্র যে মোবাইলে দেখার দরুনই যে তারা গেছে এরকম ব্যাপারটা নয়। ভারতবর্ষের জনসংখ্যা 150 কোটি, তার 50 কোটি মানুষ যাচ্ছে মেলায়। সেটাই, 50 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে না। সেটাই, আমিও বহু সাধারণ তারা হয়তো এমনি মানে স্মার্টফোন তো দূরে থাকুক, হয়তো ফোনই ব্যবহার করে না, এরকম বহু সংখ্যক মানুষ সেখানে গেছে। তাহলে তারা কি মানে এই ক্রেজের জন্য গেছে এমন নয়। ইউনেস্কো বলছে বিশ্বের সবথেকে বড় এবং শান্তিপূর্ণ মেলাই হচ্ছে, মানববন্ধনই হচ্ছে কুম্ভ মেলা। তো সেখানে তো সনাতনী আজ থেকে 12 বছর আগে তো স্মার্ট ছিল না, স্মার্টফোন ছিল না, সেদিনও কুম্ভে প্রচুর ভিড় হয়েছে, আমরা জানিনি। তাই সেটাই বলা হয় কুম্ভে ভাই হারায়, কুম্ভে ভাই মেলায়। হ্যাঁ, মানে এটা তো ভিড়টা এত হয় সেই হিসাবে এই প্রবাদটা। এবং একটা সময় ছিল যে কারো ভাই হারিয়ে গেছে বা কেউ হারিয়ে গেছে, প্রাণের মানুষ, কাছের মানুষ, তারা কুম্ভে গিয়ে খুঁজতো এবং তারা মানত করতো যে ভাই আমি ভগবান, আমি যেন সামনে বছর এসে আমার ভাইকে খুঁজে পাই, আমি কুম্ভে যাব। ফলে তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না। সেটাই, আমি সেটাই বলছি যে এই আবেগটা এই কুম্ভ মেলার প্রতি যে মানে সনাতন ধর্মী মানুষের যে আবেগ, এটা এখনকার নয়, এটা বহুদিন আগে থেকে আছে। এবং সেটা এখন আর কি সোশ্যাল মিডিয়ায় দৌড়াতে আমরা বেশি দেখতে পাচ্ছি, কিন্তু এটা ছিল এবং এটা ভবিষ্যতেও থাকবে। মানে তুই বলছিস যে আবেগ বৃদ্ধির জন্য বা এত লোক বৃদ্ধির জন্য সোশ্যাল মিডিয়া কোনো রকম ভাবে দায়ী নয় বা তার কোনো কৃতিত্বই নেই। তার কিছুটা থাকতে পারে, কিন্তু তার মানে সেটা পুরোপুরি কখনো দাবি করা যায় না, দাবি করা যায় না। তার কারণ একদমই তাই, তার কারণ সনাতন বরঞ্চ সোশ্যাল মিডিয়ার এই যে জায়গাটা, বারবার এই কথা বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার জন্য কুম্ভতে এত মানুষ হচ্ছে, এত প্রচার হচ্ছে, এটা কি কোথাও মনে হচ্ছে না যে সনাতন ধর্মের প্রতি একটা সনাতন ধর্ম নিধনের একটা চক্রান্ত কি মনে হচ্ছে? আমি এতটা বিরাট করে ভাবছি না, তবে এটা তো মানে শুনতেও খারাপ লাগে যে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার দৌলতে যেন ভিড় হচ্ছে, কিন্তু এটা তো সত্যি নয়। আমার যেটা মনে হচ্ছে যে এত মানুষ তারা যে গেছে তাদের বিশ্বাস ভক্তি নিয়ে, সেখানে কোথাও একটা হাট করে, যে তারা হয়তো জানতেও পারছে না যে আমরা এই আলোচনাগুলো করছি, কিন্তু হিসাব মতো এরকম ধরনের কথাটা বলাটাও তো উচিত নয়। হ্যাঁ, কারণ হচ্ছে যেন কোথাও মনে হচ্ছে একটা সম্প্রদায়, বিশেষ করে সেকুলারিজম, এইটা যেন সেকুলারিজম মানেই সনাতন ধর্মকে একটা জায়গায় এনে দাঁড় করাও, তাদের হাতে যেন মানে রাশ ধরিয়ে দেওয়া হচ্ছে। যে সনাতন ধর্মে যেমন ছোট্ট করে বলি, কালী পুজোয় বলি হবে না, কালী পুজোয় বাজি ফোটানো যাবে না, কিন্তু অন্য অনুষ্ঠানে ওপেন রাস্তার উপরে বড় বড় জিপ কাটা যাবে, কিন্তু কালী পুজো করলে তোমাকে বলি বন্ধ করতে হবে। এই যে বিষয়টা, কালী পুজোর দিন বাজি ফোটানো যাবে না, 1 জানুয়ারি কিন্তু তুমি যা খুশি করতে পারো, তাহলে সেখানে মাত্রা মানে বাতাসে দূষণের মাত্রা বাড়ে না 1 জানুয়ারি, কিন্তু কালী পুজোয় ফোটালে বাড়ে। এই যে এর সাথে কোথাও যেন একটা অদৃশ্য সুতো খুঁজে পাচ্ছি কি আমরা। সেই উপস্থাপনগুলো এমন করে হচ্ছে, মানে এই বিভ্রান্তিগুলো তৈরি হচ্ছে এবং মানুষের মধ্যেও সেটা বিভ্রান্তিগুলো ছড়ানো হচ্ছে, কিন্তু আমার সেটা মনে হয় না যে এটা মানে বলাটাও ঠিক নয় যে আমাদের এই সনাতন হিন্দু ধর্মে মানুষের প্রতি যে মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাসে আঘাত আনাটা উচিত নয়। যে আবেগ অনুভূতি নিয়ে তারা যে মেলায় যাচ্ছে, এই বিশ্বাসে আঘাত আনাটা উচিত নয়। এবং কি মানে সেকুলার যারা, তারা কি ভয় পাচ্ছে যে এই যে সনাতনীরা এইভাবে একতাবদ্ধ হচ্ছে কেন, সারা বিশ্ব জুড়ে সনাতনটা কেমন যেন আরো বাড়ছে,
মানুষ যেন সনাতনের প্রতি আগ্রহী হচ্ছে। ওই যে আমি বললাম যে একাত্মবদ্ধ যে এখনই হচ্ছে এটা কিন্তু নয়, না, এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। এবার সেটাকে এখন ভয় পাওয়ার কিছু যদি তারা মনে করে ভয়ের, সেটা আলাদা কথা, কিন্তু এটা যদি ইতিহাস দেখা হয় এটা কিন্তু বহুদিন আগে থেকেই এই একতাবদ্ধ হওয়ার জন্যই তো মেলাগুলোতে এত লোক হয়েছে। বিষয় হচ্ছে যে বারবার স্বর্গ কিন্তু অসুরদের দ্বারা আক্রমণ হয়েছে বারবার। আমরা তো এখানে মনুষ্য জাতি, আমরা যাদেরকে পূজা করছি, যাদেরকে ভগবান মানছি, তো সেখানে কিন্তু বারবার আক্রমণ হয়েছে অসুররা, এবং বারে বারে কিন্তু স্বর্গ দখল হতে হতেও কোথাও কখনো যেন সেটা আবার ছাড়িয়ে এনে আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, স্বমহিমায় বিরাজ করছে। সেটাই আজকে এখানে হচ্ছে। তো বারে বার মনে হচ্ছে না হিন্দু ধর্মের প্রতি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, এইসব জায়গাতে, তারপরে হচ্ছে কয়েকদিন আগে যেটা আমাদের একটা দ্বীপরাষ্ট্র, হ্যাঁ, এই যে এইগুলিতে কোথাও যেন মনে হচ্ছে যে সনাতনীদেরকে শেষ করে দাও, সনাতনীদেরকে ইয়ে করে দাও, বিধর্মী করে দাও, আমাদের ধর্মে আনো, এই যে একটা প্রচার প্রোপাগান্ডা। হ্যাঁ, এটাকে ওই প্রচার হিসাবেই ধরবো। কোনোদিন এটা এইভাবে শেষ করা যায় না, তাহলে হাজার হাজার বছর ধরে যে ধর্মটা, তা ওইভাবে কোনোদিন এটা শেষ করা যায় না। এবার এই প্রচারের জন্য কেউ, মানে আমার মনে হয় না যে সনাতন ধর্মী যারা আছে তারা তাই নিয়ে ভীতু, এটা মানে ভয়ের কোনো জায়গা নেই। আর এবার দেখুন দেখো যে এক একটা বিশ্বাস তো বিশ্বাসের মানে এক একজন এক এক রকম করে বিশ্বাস করে, তাহলে তারা হিন্দু সনাতন ধর্মকে অবিশ্বাসের চোখে দেখতেই পারে, সেটা সেই মানুষের সেই রাইটস তো আছে। কিন্তু তোমার ছেলে, হ্যাঁ, কিন্তু তাই বলে আমার বিশ্বাসের সাথে তার বিশ্বাস নাই মিলতে পারে, কিন্তু আমার বিশ্বাস তার সাথে মিলছে না বলে আমি তাকে মানে অহেতুক আঘাত করব, এটাও মানে উচিত নয়। এবং সবচেয়ে বড় ধর্ম তো মনুষ্য ধর্ম, তাহলে মনুষ্য ধর্মে সেখানে মানুষ মানুষকে শ্রদ্ধাশীল হবে, এবং মানুষ মানুষের প্রতি শ্রদ্ধাশীল তখনই হবে এবং তার বিশ্বাসের প্রতিও শ্রদ্ধাশীল হবে। একদম। তাহলে সেই শ্রদ্ধাশীল ভাবটা যদি আমরা একে অপরের উপর রাখি, তাহলে তো এই ধর্ম নিয়ে হানাহানি তো প্রয়োজনই নেই। ধর্ম তো হানাহানি শেখায় না। কিন্তু তাহলে কি এই যে ধর্ম নিয়ে আজকে হানাহানি চলছে, এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? হ্যাঁ, ধর্ম নিয়ে যে হানাহানি এটা এ তো অনেক জটিল বিষয়, এবং এর পিছনে তো অন্য মানে তাদের স্বার্থ সিদ্ধিটাই আসল উদ্দেশ্য থাকে, এবং সেখানে ধর্মের জিগির তোলা হয়। কোনো ধর্মই কখনো কাউকে আঘাত হানতে শেখায় না, কিন্তু এই বললাম যেটা স্বার্থ সিদ্ধির জন্য তখন ধর্মকে ব্যবহার করা হয়। যে মানুষরা অন্য ধর্মকে আঘাত করছে বা অন্য ধর্মের বিশ্বাসের প্রতি আঘাত হানছে, সে কিন্তু পুরোটা মানে কি বলবো অন্ধের মতো যাচ্ছে। সে যদি মানে চোখটা খুলে যায়, মানে তার সেই অন্ধত্ব যদি কেটে যায়, তাহলে সে কিন্তু আঘাত হানবে না, তাকে অন্ধ করেই পাঠানো হয়। আচ্ছা, এই যে আরেকটু এবার ফিরে যাই আবার আমরা কুম্ভতে। এই যে এত লোকের মেলা, প্রচুর মানুষ, প্রচুর রকমের মানুষ, প্রচুর জিনিস, আমাদের এই যে লোকাল যে সমস্ত ধর্মস্থানগুলো আছে, যেমন সাপোজ ধরা যাক নবদ্বীপ, মহাপ্রভুর জন্মস্থান, পুরী ধর্মস্থান, এখানে গেলে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে পুরীতেও পাণ্ডাদের উপদ্রব ভীষণভাবে, নবদ্বীপে গেলে পরে সেখানকার বৈষ্ণবদের উপদ্রব ভীষণভাবে, তারাপীঠে গেলে পরে সেখানকার যারা পাণ্ডা আছে তাদের উপদ্রব। এইরকমই কুম্ভে কি কোনো উপদ্রব লক্ষ্য করা যায়? যে কোনো ধর্মস্থানেই আমরা এটা খুবই লক্ষ্য করি যে এটা মানে অর্থ প্রাপ্তির আশায় তারা মানে সেই উৎপাতের মতো লাস্টে আমাদের লাগে যে আমরা যে বিশ্বাস ভক্তি নিয়ে যাই সেটা কোথাও গিয়ে আঘাত পেয়ে যায়, যে এই এত, তখন মনটা কি বলবো সেই ভক্তি বিশ্বাসের ঊর্ধ্বে উঠে গিয়ে এই খারাপ অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে আমাদের হয়ে ওঠে। কিন্তু কুম্ভে এই পরিবেশটা মোটেও নেই। ওখানে যে সাধুরা আছে তারা তো চাইছেই আরো সাধারণ মানুষের সেবা করতে, এই জন্যই তো তাদের আখড়াগুলোতে তারা আশ্রয় দিচ্ছে, এবং সেখানে তাদেরকে মানে ওই যেটা বললাম ভান্ডারাতে তাদেরকে মানে আহারের ব্যবস্থা করছে। তাহলে তারা কিন্তু সাধারণ মানুষকে নিজেরা যেমন পুণ্য অর্জনের উদ্দেশ্যে তারা এসেছে, সেই সঙ্গে সাধারণ মানুষও যাতে পুণ্য অর্জন করতে পারে, তারা কিন্তু সেখানে কি বলে যে ভাইয়ে ভাইয়ে মিশে যাওয়ার মতো সেইভাবেই যেন সহায়তা তারা করছে। এবার সেক্ষেত্রে যখন
আমরা যেমন যে ভান্ডারাতে খেয়েছিলাম, এটা তো নিজের মন থেকে একটা আসছিল যে আমার যেটুকু সামর্থ্য আমি দান করব। সেখানে কেউ দাবিও করেনি যে তুমি খেয়েছো বলে তোমাকে পয়সা দাও, সেটা নয়, কিন্তু নিজের এর থেকে যে তারা এত মানুষকে যেখানে পরিবেশন করছে, এত মানুষের আহারের ব্যবস্থা করছে, আমি যদি তারা আমার কিছু ক্ষুদ্র দান সেখানে রেখে যেতে পারি, এটা তো মানে নিজের ভালো লাগার জায়গা থেকে। সেখানে আমাকে কিন্তু কোনো দাবিও করা হয়নি। আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বা মানে কি বলবো, এটা পুণ্য অর্জন ঠিক নয়, আমার ভালো লেগেছে সেই হিসাবে দান করা, এটা আছে। এবার ওদেরও তো একটা খরচ আছে, হ্যাঁ খরচ আছে, খাওয়াচ্ছে, তাহলে সেই মানে একটা এই মহতি উদ্যোগে আমি যদি একটু সামিল হতে পারি, এটা আমার ভালো লাগার জায়গা থেকে আমি দেখেছি। আমার এটাকে কখনোই উৎপাত বলে মনে হয়নি, মানে এটা তো আমার নিজের থেকেই দেওয়া হয়েছে। যেমন এই যে মায়াপুর ইসকনে দুপুরবেলা প্রসাদের ব্যবস্থা আছে। একটা হচ্ছে একেবারে কম পয়সার প্রসাদ, ওদের এখন 30, 35, 40 টাকা কি সামথিং এরকম। আর একটা আবার বেশি আছে, আর একটা আর একটু বেশি আছে, এরকম স্ল্যাব আছে। কেন জানি না মানে বৈষম্য ভক্তদের ভেতরেও কেমন যেন একটা বৈষম্য তৈরি করে দেওয়া, অর্থনৈতিক। তোমার পয়সা নেই ভাই, তুমিও প্রসাদ কমামাল খাও, ভালোটা খেও না। আচ্ছা, এই কুম্ভে এই যে আখড়াতে তোরা খাওয়া দাওয়া করে প্রসাদ পেয়েছিস, খাওয়া দাওয়া না প্রসাদ পেয়েছিস, এখানে কি তুমি বাবা একটু বড় সাধু, তোমার জন্য আলাদা একটা তক্তপোষ, আর আমি সাধারণ মানুষ, গৃহী মানুষ, আমার জন্য মাটির উপরে বিচুলি পাতা, এরকম কোনো না? আমি যে কটা আখড়ায় আমি একটাতে খেলেও প্রসাদ গ্রহণ করলেও অন্যগুলোতেও আমি একটু ঘুরে দেখেছি। যেখানে আমি ভান্ডারা নিয়েছিলাম সেখানে তো মাটিতে একসাথে আমরা বসে হচ্ছে, অন্য সাধুরাও বসেছে, তাদের সাথে একসাথে বসে সেখানে মানে কি বলবো, সব ধরনের মানুষেরাই বসে পাশাপাশি বসে আমরা মানে আহারটা করেছি। আর এছাড়াও অন্যান্য ভান্ডারাতেও যে আরো বড় বড় ভান্ডারাও ছিল, এবার যেমন শিখ ধর্মের একটা ভান্ডারা ছিল, ওটা তো আরো বহু সংখ্যক মানুষ সেখানে, ওদের ভান্ডারাটা বেশি বড় ছিল। আমি একটু বলি, আমার একটু সুযোগ হয়েছিল, আমি ওদের কিচেনের দিকটাও গেছিলাম। এত বড়, মানে এত লোকের যে রান্না, মানে সেই রসুই ঘরটা দেখতেই মানে যেন ওটাই একটা দেখার জায়গা, মানে তাহলে তারা এত লোকের যে প্রসাদের ব্যবস্থা করছে, তাহলে সেগুলোও কিন্তু দেখার মতো। এবং সেগুলো দেখে কিন্তু মানে কি বলবো, শুধু যে ওই স্নান করে পুণ্য অর্জন না, এই যে মানুষ দেখা, মানুষকে যে সাহায্য করছে, এই জিনিসগুলো মানে আমাকে খুব প্রভাবিত করেছে। আমার অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে। আজকে আমরা যদি কোথাও যাই, কোনো ধর্মস্থান বা এখানে গেলে ওই আমি গোসাই, তার মানে আমাকে একটা আলাদা রো দেওয়া হোক, আমি সাধু সন্ন্যাস, আমাকে একটা আলাদা রো দেওয়া হোক। আর ও গৃহী মানুষ, ও মন্ত্র নেয়নি, ও দীক্ষা নেয়নি, ও করেনি, বা ও মানে গৃহী সংসারের মানুষ, ওকে আলাদা জায়গায়, আমিও ছোঁয়া, ওর সঙ্গে ছোবে, আমার পাশে বসে খাবে, এই ব্যাপারগুলো কি আছে ওখানে? আমার তো ওখানে গিয়ে ওই যে ভ্রাতৃত্বের বন্ধন যে কথাগুলো আমরা শুনি, আমি ওখানে গিয়ে সেটা দেখতে পেয়েছি। সনাতনের যে রীতি, যে একটা মানব বন্ধন এই মেলাতে গিয়েই তৈরি হচ্ছে। এখানে সেই উচ্চ নিচ এই প্রভেদগুলো ওখানে তো চোখেই পড়বে না, কারণ এত মানুষের সমাগমে সেগুলো মিশে একাকার হয়ে গেছে। এবং এটাই কিন্তু কুম্ভ মেলার বিশেষত্ব। এক তো এক আধ্যাত্মিক পরিবেশ এবং এর বিশালতা, এই দুটো তার সাথে এই যে মানে মানুষের যে আমরা এমনি সমাজে যে বাস করি, তার মধ্যে যে আমরা একটু বৈষম্য তো দেখতেই পাই, এই যে সে অর্থনৈতিক দিক থেকে হোক কি ধর্মের দিক থেকে, কাস্ট, নানা কারণে আমরা এই যে বৈষম্যগুলো দেখি, কিন্তু মেলায় গিয়ে সব মিশে একাকার। এবং এটাই হয়তো সনাতন ধর্মের জয়। এবং কি বলবো, আমি গর্বিত, আমি সেই সনাতন ধর্মের একজন অংশ। ব্রাহ্মণ্যবাদ যেমন আরো একটা বলি, যেমন দেওঘর বা এই জায়গাগুলোতে যখন ভান্ডারা হয়, সেখানে অন্ন দেওয়ার ক্ষমতা ব্রাহ্মণ সন্তান ছাড়া কারণেই। এই যে ব্রাহ্মণ্যবাদটা, এইটা কুম্ভ মেলাতে একেবারেই নেই, না, আমি তো দেখতে পাইনি। এবং ওই যে একসাথে বসে খাওয়া, সেখানেই তো মানে আমার মানে নিজের এগুলো সমস্ত কিছু বাইরে রেখেই সেই আখড়াগুলোতে ঢোকা, এবং সেখানে গিয়ে মানে আমার যে মানে একটা ব্যক্তি পরিচয় আছে বা এগুলো মানে সম্পূর্ণ ভুলে গিয়ে, এগুলো সব ভুলে গিয়ে যে একাত্মবোধ হওয়া, সব মানুষ আমরা এক উদ্দেশ্যে এক জায়গায় মিলিত হয়েছি, এগুলো ওই মানে মানে প্রকৃতপক্ষে ভারতবর্ষকে চিনতে গেলে, ভারতবর্ষকে জানতে গেলে কুম্ভ মেলায় একবার যেতে হবে। আগামীতে কুম্ভ মেলা যাওয়ার পরিকল্পনা আছে? আর এবারের অভিজ্ঞতার পরে তো অবশ্যই যাওয়ার ইচ্ছে, মানে যাওয়ার আকাঙ্ক্ষা তো আরো বেড়ে গেল।
আচ্ছা, কেদারনাথ যাওয়া হয়েছে, হ্যাঁ। পরেশনাথ যাওয়া হয়েছে। এই পরেশনাথ, কেদারনাথে এবং যেখানে খুব একটা বড় বিষয় সেখানেও বাইক নিয়ে যাওয়া হয়েছে, তাই তো? সেই অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা কোনটা বেটার দেন বেটার মনে হচ্ছে? দেখো, এটা দুটো দুরকম পরিবেশ। একটা হচ্ছে কুম্ভ মেলাটা, তো এটা মেলা। হ্যাঁ। আর যেটা পরেশনাথটা মানে জৈন ধর্মের ওদের ওখানে মন্দির আছে মহাবীরের। আর যেটা কেদারনাথ, সেটা কেদারনাথে তো আমরা জানি আমাদের মহাদেবের ওখানে স্থান। তাই সেটা একটা পরিবেশ। আর মেলায় হচ্ছে অসংখ্য মানুষের সমাগম, সেখানে স্নানটাই হচ্ছে মুখ্য, এবং সাধু সন্তদেরকে দর্শন করা, তাদের সঙ্গে সময় কাটানো, এটা হচ্ছে মানে তোমার পরিবেশ হচ্ছে কুম্ভ মেলার। আর কেদারনাথ হচ্ছে অনেকটা পথ, মানে দুর্গম পথ, মানে পায়ে সাধন করে গিয়ে সেই মহাদেব দর্শন, সেটার অনুভূতি আলাদা। দুটোর সাথে মেলবন্ধন করা যায়, কিন্তু তবু বলবো যে দুটো দুরকম বিষয় আর কি। আচ্ছা, আর এই যে মানে মেলবন্ধনের জায়গাটা দুটোই হচ্ছে বিশ্বাস, ভক্তি। একদম একদম। সঙ্গে পরেশনাথ। হ্যাঁ, পরেশনাথেও আমরা গেছিলাম। আর ওই যেটা মানে এই যে বাইকে রাইড করার ক্ষেত্রে যে একটা সাহসের যে একটু পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তো হয় না। এবং সেক্ষেত্রে আমার মানে হাজব্যান্ডের উপর আমার পুরো ভরসাটা আস্তে আস্তে, এটা এমন না যে এবারেই তৈরি হয়েছে, আমার আগের থেকেই একটু অভিজ্ঞতা আছে। ওই পরেশনাথ মন্দিরটাতে ওখানে ওই পাহাড়ে মানে ট্রেক করে উপরে উঠতে হয়, এবং যারা একটু অক্ষম বা মানে শারীরিকভাবে সক্ষম না হেঁটে ওঠার, সেক্ষেত্রে ওখানে কিছু লোকাল রাইড করে আর কি, ওই বাইক থাকে, বাইকে করে তারা সেই পথটা খুব চড়ায়, এবং সেই পথে সাধারণ নয়, ওখানকার লোকাল কিছু লোক বাইকে করে নিয়ে যায়। এবার সেখানে আমার হাজব্যান্ড করেছিল কি, ও হচ্ছে ওই লোকাল রাইডারদের মতো সাহস করে বাইক নিয়ে ওই পরেশনাথ মন্দিরের মানে যে পর্যন্ত বাইকটা যায় সে পর্যন্ত নিয়ে গেছিল, যেটা কিন্তু মানে সাধারণ মানুষের, মানে যাদের ওই অভিজ্ঞতা নেই তাদের কাছে তো এটা কি বলবো, সাহসিকতার পরিচয়। এবং এটার থেকে আমার ওর উপরে ভরসাটা বেড়ে গেছে যে না, এ পারে। তাহলে একবার জয় দিতে হয় তো। সেটাই, জয় তো দিয়েই যাচ্ছি। আশা থেকে তো মানে আমি কি বলবো, যেমন গাড়িকে প্রণাম করেছি তেমন ওকে প্রণাম করি, যে আমার পুরো পথে ওই তো আমাকে নিয়ে গেছে। মানে মহাদেব না থাকলে পার্বতীর জয়টা সম্ভব হতো না, সেটা সম্ভব হতো না একদম। আর সেই যে মানে সবচেয়ে যেটা ভরসা, সেই ভরসার মূল্য দিয়েছে, সেটাও বলতে সমর্পণ, এক কথায় সমর্পণ। পৃথিবীতে সমর্পণটাই তো শেষ কথা। সেটাই। তাহলে কিন্তু কংগ্রাচুলেশন, আমরা ধন্যবাদ জানাই পার্থকে। হ্যাঁ, পার্থজিৎ বিশ্বাস। এবং একদিন কিন্তু আমরা ওর সাথে বসবো, যদি আপনারা চান। আমরা চাইলেই তো হবে না, আপনারা যদি কমেন্ট বক্সে লিখুন, একদিন পার্থর সাথে বসবো। ও বলবো না বাইক রাইডার, তবে বাইক নিয়ে প্রচুর ঘুরেছে, রুমার কাছেই তো শুনলেন সবটা। তো এবার পরবর্তীতে আর কি টার্গেট আছে, এরপরে কোথায় যাওয়া হবে বাইকে? দেখো, বাইকে বলতে কি বলবো, একটা দায়িত্ববোধ, মানে আমরা তো কি বলবো, যেহেতু চাকরি করি, ছোট বাচ্চা আছে ঘরে, এবার সেগুলো তো একটা দায়বদ্ধতা, জায়গাটা তো আমরা অস্বীকার করতে পারি না। এবার সেই কারণেই কিন্তু এই যেটা বললাম, যে সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি। এটা যেমন একটা হঠাৎ করে আমরা প্ল্যান করা, যে না লং ট্রিপে, এটা লং ট্রিপও হবে, তার সাথে আমার যে ইচ্ছাটা সেটা মানে পূরণ হবে, সেই হিসাবে বেরিয়ে পড়া, এরকমই হঠাৎ করে হয়তো হয়ে যাবে, কিন্তু আগের থেকে এখন পূর্ব ওইভাবে মানে ভেবে উঠতে পারছি না, ভেবে ওঠা যায়নি। তাহলে কিন্তু আমরা প্রায় শেষ অন্তিম লগ্নের দিকে এগিয়ে পড়েছি। এবার এই কুম্ভ মেলা নিয়ে দর্শকদের জন্য তোমার কি বার্তা রইল? আমার বার্তা হচ্ছে, নির্ভয়ে কুম্ভ মেলা যান, এবং কুম্ভ মেলায় সেখানে গিয়ে স্নান করে সে পুণ্য অর্জনের উদ্দেশ্যে যে যাওয়া, সেটা আপনারা করুন। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, ব্যবস্থাপনা যথেষ্টই ভালো, এবং বহু মানুষের সমাগমে নিজেকেও সেখানে গিয়ে সেখানকার পরিবেশটা, যে আধ্যাত্মিক পরিবেশ এবং এই মেলার যে বিশালতা, সেগুলোকে উপলব্ধি করে অবশ্যই আসুন। আর যেহেতু এটাকে আরও বলা হচ্ছে 144 বছর পর, সেই হিসাবে এই কুম্ভটাকে, যে আরও দুটো যে স্নান বাকি আছে, সেইটাতে আপনারা সেই সুযোগটাকে নিন, এবং অবশ্যই এই কুম্ভটাতে আপনারা
যোগদান করুন। আচ্ছা, আগে থেকে কোনো যোগাযোগ করা, কোনো সংস্থার সাথে যোগাযোগ করলে সুবিধা বা এরকম কিছু? এখানে সংস্থার সাথে যোগাযোগের বিষয় তো তেমন নেই। সাহস করে যাওয়া, যে যোগাযোগের যে মাধ্যমগুলো, যে সড়ক পথে হোক কি ট্রেনের মাধ্যমে, যেভাবে হোক মানে কুম্ভ মেলায় পৌঁছানোটাই হচ্ছে কথা। ওখানে গিয়ে কারোর সাথে যোগাযোগের কোনো ব্যাপার নেই? না, ওখানে গিয়ে যেটা আগের থেকে যোগাযোগের করলে হয়তো ভালো হয়, কিন্তু ওখানে গিয়ে পৌঁছেও খুব একটা অসুবিধা হয় না। একটা জিনিস আমরা লুক আউট করে গেলাম, যে ট্রেনে ছিলি, সেই ট্রেনটা কেমন খরচ হচ্ছে? আমি যে টেন্টে ছিলাম, আমি আমার হাজব্যান্ড, সেই টেন্টে আমাদের মাথা পিছু 300 টাকা করে নিয়েছিল। ওটা ডরমেটরি ছিল, একটা ডরমেটরি সিস্টেম ছিল। ওই মাথা পিছু 300 টাকা করে নিয়েছিল। এবং আরও ওরকম অসংখ্য টেন্ট করে রেখেছে যেখানে মানে অর্থের বিনিময়ে থাকা যাচ্ছে। এবার আমি যেটা বলবো, যে যদি কেউ মনে করে যে আমি টেন্টগুলোতে না থেকে আখড়াগুলোতে থাকবো, সেই সুযোগও নিতে পারে। এবার সেক্ষেত্রে দেখা গেলো মাটিতে শোয়া বা ওইখানে খড় পাতিয়ে দেওয়া আছে, তার উপরে থাকা। এবার আমার যেটা মনে হয়, যারা কুম্ভে যাবে তাদের যে এই যে কষ্ট করার যে মানসিকতা, সেটা নিয়েই তো সে যাবে। তাহলে সেখানে এগুলো তো কোনো অসুবিধাই নয়। এখানে তো আমি কোনো এমন জায়গায় যাচ্ছি না যে আমি ভালো থাকবো, ভালো খাবো, এই মানসিকতা নিয়ে নিশ্চয়ই কুম্ভ মেলায় নয়। তাহলে মানে কুম্ভ মেলার প্রকৃত মানে স্বাদটা নিতে গেলে ওই আখড়াগুলোতে থাকলে মনে হয় মানে পূর্ণরূপ পাবে। তাহলে আর এছাড়া কি পুরো মেলাটা জুড়েই কি নিরামিষের ব্যবস্থা না আমিষের ব্যবস্থা? নিরামিষ, পুরো মেলাটা জুড়ে নিরামিষ। এইটা তার মানে যারা আমিষ উপরে বিশ্বাসী বা আমিষ খেতে ভালোবাসেন, তাদের একটু সমস্যা হবে, মানে নিতে হবে। কিছু ভালোর জন্য কিছু তো খারাপ কষ্ট ভোগ করতেই হবে। তাহলে মোটামুটি কিন্তু আজকে আমরা একটা বিষয় খুব পরিষ্কার হলো, কুম্ভতে একবার কিন্তু আপনার গত জন্মের হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে পারেন। রুমা কিন্তু খুঁজে পেয়েছে। মানুষের প্রতি বিশ্বাস রাখা, মানুষের প্রতি ভরসা রাখা, এগুলো ওই মেলায় গিয়ে বাড়বে, এটা আমার মনে হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। এবং সব থেকে বিষয়, যারাই কুম্ভে গেছেন এ পর্যন্ত আমরা যাদের সাথে কথাবার্তা বলেছি, সবাই কারো না কারো মানে এমন কোনো মানুষের দেখা পেয়েছেন বা সঙ্গ পেয়েছেন যাকে ভীষণ প্রয়োজন ছিল সে সময়, বা হঠাৎ করে একজন অজানা অচেনা মানুষ হঠাৎ করে তার বন্ধু হয়ে গেছেন বা তাকে সাহায্যের হাত বাড়িয়েছেন। আর এটাই যদি ভাই, হারিয়ে যাওয়া ভাই হয়তোবা। আর সনাতনী রীতি আমাদের চিরশাশ্বত ধর্ম সনাতন। আজ কিন্তু এ পর্যন্তই। আর আগামীতেও কুম্ভ নিয়ে আবারও অন্য এপিসোডে আসবো, দেখা হবে। আর ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন হ্যাপি সানরাইজ পডকাস্টের। নমস্কার।